সাপোজ আমি 01 দিয়ে দিলাম, দিয়ে আমি সেভ দিয়ে দিলাম, তো হয়ে গেল। বা এটা অলরেডি টেকেন আছে, আপনি 01 না দিয়ে 05 দিতে পারেন বা 010 দিতে পারেন, এভাবে দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে ডিপার্টমেন্ট আপনি এভাবে ক্রিয়েট করে ফেললেন, এবং হচ্ছে সফটওয়্যারকে বোঝালেন ডেজিগনেশন নামেরও কোনো কিছু আছে, সেটা যেটা অলরেডি ক্রিয়েট করা আছে। সিইও, ম্যানেজিং ডিরেক্টর, আপনি আপনার মতো ডেজিগনেশন ক্রিয়েট করে নিতে পারবেন। তো একজন এমপ্লয়ি ডেজিগনেশন, সাপোজ আমি ধরে নিচ্ছি যে আইটি এমপ্লয়ি, আইটি ডিপার্টমেন্ট ডেজিগনেশনের, আইটি ডেজিগনেশনের একজন এমপ্লয়ি কোন ডিপার্টমেন্টের? আইটি ডিপার্টমেন্টের। হ্যাঁ, আমি এরকম একজন কোনো এমপ্লয়িকে অ্যাড করব সাপোজ। হ্যাঁ, তো আমি এখানে অ্যাড করার জন্য এমপ্লয়ি ইনফরমেশন থেকে অ্যাড এমপ্লয়িতে গেলে আমি এটা অ্যাড করে নিতে পারবো। নিচে এইচআরএম এর পরে আমাদের এইচআরএম এর ভিতরে এমপ্লয়ি ইনফরমেশনের নামের একটা অপশনস আছে। এইচআর সেট আপটা যখন আপনারা মিনিমাইজ করে দিবেন, দেন হচ্ছে এমপ্লয়ি ইনফরমেশন থেকে অ্যাড এমপ্লয়িতে গেলে এখানে এমপ্লয়ি অ্যাড করার বিভিন্ন অপশনসগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। হ্যাঁ, এবং এখান থেকে আপনারা চাইলে তার এক্সপিরিয়েন্স, বিভিন্ন ডকুমেন্ট আপনারা আপলোড করে দিতে পারেন, এবং হচ্ছে এখান থেকে আপনারা তার সকল ইনফরমেশনগুলো আপনারা এখানে দিয়ে দিতে পারবেন। ঠিক আছে? তার বিভিন্ন ব্যাংকের ইনফরমেশন, সে যদি স্যালারিটা ব্যাংকে নিয়ে থাকেন তাহলে তার এখানে ব্যাংকের নেম এবং তার ব্যাংকের হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, সকল কিছু এখানে দিয়ে দিতে হবে। হ্যাঁ, এবং তো একজন এমপ্লয়িকে আমি সাপোজ অ্যাড করলাম এই সকল ইনফরমেশন দিয়ে, এবং তার নাম আমি ধরে নিলাম, তার নাম হচ্ছে মিস্টার তৌসিফ। হ্যাঁ, তো তৌসিফ মাহমুদ নাম আমি অ্যাড করে নিলাম সাপোজ, হচ্ছে এনার রেজিগনেশন, এবং হচ্ছে ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট দিয়ে দিচ্ছি হচ্ছে সাপোজ ড্রাইভার, এবং হচ্ছে সে ডেজিগনেশন হচ্ছে তার সিইও ড্রাইভার। হ্যাঁ, এরকম একটা ডেজিগনেশন আমি তাকে ডিপার্টমেন্ট এবং ডেজিগনেশন দিয়ে একজন এমপ্লয়িকে আমি অ্যাড করে নিলাম। তো এরপর সেই এমপ্লয়িটা আমাদের সফটওয়্যার, বা আমাদের সফটওয়্যারকে যদি আমরা একজন এইচআর এর সাথে তুলনা করে থাকি, তাহলে আমাদের এইচআর জানতে পারলো কি কি ডিপার্টমেন্ট আছে, কি কি ডেজিগনেশন আছে আমার অফিসে, এবং সেই ডেজিগনেশনের কোন কোন এমপ্লয়ি আছে, সেই সকল এমপ্লয়ির মধ্যে এই মিস্টার তৌসিফ, যাকে আমি নিয়েছি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে, মিস্টার তৌসিফ নামের একজন এমপ্লয়ি আমার অফিসে আছে। তার মতো করে আরো অনেক এমপ্লয়ি আছে, এটা আমি সফটওয়্যারকে বোঝালাম, মানে আমাদের রিয়েল লাইফের সাথে তুলনা করে। হ্যাঁ, তো এখানে ইনফরমেশনগুলো যখন আমি এখানে তাকে বুঝিয়ে দিলাম, তো এরপরে আমাদের আমাদের প্রথম কাজ হবে অ্যাজ এ এইচআর, একজন আমার অ্যাজ এ এইচআর আমার কাজ হবে যে তাকে টাইম বা ডিউটিটা অ্যাসাইন করে দেওয়া। সে কয়টা থেকে কয়টা পর্যন্ত কাজ করবে, সে কয়টা থেকে কয়টা পর্যন্ত কাজ করার পরে তার ওভার টাইমটা হবে, এই বিষয়টা তাকে আমি ধরিয়ে দিব। হ্যাঁ, তো এই জন্য আমাকে কি করতে হবে? সফটওয়্যার সেট আপ করে দিতে হবে, যেটা এখানে এইচআর সেট আপ নামে আছে। হ্যাঁ, তো এখানে এইচআর সেট আপ থেকে আপনি তার শিফটটা ক্রিয়েট করে নেবেন। শিফটটা ক্রিয়েট করে নেবেন কিভাবে? ক্রিয়েট নিউ শিফটে তার নেম, তার শিফটের নেম, উইকেন্ড কবে আছে, স্টার্ট টাইমটা দিয়ে দেবেন 8টা। ঠিক আছে, সকাল 8টা আপনি দিয়ে দিতে পারেন, বা 2টা 3টা 4টা যেটা আপনারা দিয়ে দিতে পারেন, বা দিয়ে জাস্ট এখানে 12, এখানে 10, 8টা, এখানে 8টা, ইন টাইম। আউট টাইমটা হবে এখানে 5টা, এখানে 5টা। ঠিক আছে, এবং টোটাল ওয়ার্কিং টাইমটা এখন ওই সময় অনুযায়ী চলে আসবে, এবং ওভার টাইম কখন স্টার্ট হবে সেটা চলে আসবে, এবং এখানে একটা আপনি কালার সিলেক্ট করে দিয়ে দিতে পারবেন। দিয়ে আপনি এখানে শিফট ক্রিয়েট করে ফেললেন। ঠিক আছে, এখন এই শিফট অনুযায়ী এই যে ইন টাইম হচ্ছে আপনার 9টা 30 থেকে, আউট টাইম হচ্ছে 6:30। হ্যাঁ, সরি, 6টা 30, হ্যাঁ 6:30 পর্যন্ত, এই টাইমটা থেকে এই যে তৌসিফ নামের যিনি ছিল, তাকে আমি ওই টাইমে অ্যাসাইন করে দেব। ঠিক আছে, অ্যাজ এ এইচআর আমার যে সকল রেসপন্সিবিলিটি সেগুলো আমি এখানে করে দিচ্ছি। হ্যাঁ, তো এখান থেকে আপনি শিফট নামের যে একটা মডিউল আছে, শিডিউল ম্যানেজমেন্ট, শিডিউল ম্যানেজমেন্টে গিয়ে আপনি জেনারেল শিফট নামের একটা মডিউল আছে, সাব মডিউল, এখান থেকে আপনি সেই এমপ্লয়িকে সার্চ করবেন, আপনার অফিসের বিভিন্ন এমপ্লয়ি থেকে থাকতে পারে, সেই এমপ্লয়িকে সার্চ করবেন তৌসিফ মাহমুদ, সার্চ করে আপনি তাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে তাকে নাইট শিফট নামে আপনি যে শিফটটা ক্রিয়েট করেছিলেন সেই শিফটে তাকে ফেলে দিবেন, এবং সে সেই শিফট অনুযায়ী তার জব কার্ড, মানে তার যে মান্থলি যে রিপোর্টটা আপনি দেখবেন, সেই শিফট অনুযায়ী, মান্থলি রিপোর্ট বলতে তার ইন টাইম এবং আউট টাইমের উপরেই তো বেস করে তার স্যালারি জেনারেট হবে, তার ওভার টাইম জেনারেট হবে, তার প্রেজেন্ট জেনারেট হবে, তার অ্যাবসেন্ট জেনারেট হবে, এই ইন টাইম এবং আউট টাইমের উপর বেস করে। হ্যাঁ, তো এই ইন টাইম এবং আউট টাইমটা আমি এই তৌসিফ মাহমুদের জন্য এই সময়টা আমি সিলেক্ট করে দিলাম, যেন সে এই টাইম থেকে এই টাইম পর্যন্ত সে অফিসে এসে তার রেসপন্সিবিলিটি পালন করে। তো তারপরে সাপোজ এভাবে সেই এমপ্লয়িকে আমি টাইম মেনটেন করে দিলাম, এবং এভাবে সারা মাস শেষ করে
অফিসে কাজ শেষ করে ফেললো। হ্যাঁ, তো এখন মাস শেষে আমার কাজ হবে কি, তাকে স্যালারিটা প্রোভাইড করা। ঠিক আছে, তো তাকে স্যালারিটা প্রোভাইড করার জন্য আমি মাসের শুরুতে বা এইচআর সেট আপ থেকে গ্যাজেট ক্যালকুলেশন নামের একটা অপশন আছে, তো সেই গ্যাজেটটা ক্যালকুলেশন করে নিব। হ্যাঁ, তো গ্যাজেট ক্যালকুলেশনটা করব কিভাবে, যে আমার বেসিক, হাউস রেন্ট, কনভেন্স, মেডিকেল, হ্যাঁ, এখানে আমি সব কিছুকে 100% ধরে নিলাম এবং এই 100%-এর 50% যাবে পাবে গ্রস, গ্রস হিসেবে, সরি বেসিক হিসেবে, এবং এই 100%-এর 20% সে পাবে হাউস রেন্ট হিসেবে, 100%-এর 20% সে পাবে কনভেন্স হিসেবে, 100%-এর 10% সে পাবে মেডিকেল অ্যালাউন্স হিসেবে। এইভাবে একজন এমপ্লয়ির স্যালারি যদি সাপোজ 1000 টাকা হয়, তাহলে এই গ্যাজেট অনুযায়ী সেই এমপ্লয়ির বেসিক সে পাচ্ছে হচ্ছে 5000 টাকা, হাউস রেন্ট সে পাচ্ছে 2000 টাকা, কনভেন্স সে পাচ্ছে 2000, অ্যান্ড মেডিকেল সে পাচ্ছে 1000 টাকা। এভাবে সে তার গ্যাজেটটা সেই অনুযায়ী ক্যালকুলেট হয়ে যাবে। তো মাস শেষে আমি তাকে কি করলাম, এমপ্লয়ি যে আমার অ্যাড করলাম, আমি যে শুরুতে সফটওয়্যারকে আমি বোঝালাম যে আমার কি কি এমপ্লয়ি আছে, কতজন এমপ্লয়ি আছে এইচআর সেটআপের পরের মডিউলটা থেকে, তো সেখান থেকে আমি এমপ্লয়ি লিস্টে চলে যাব। চলে গিয়ে আমার এই এমপ্লয়িটার স্যালারি সেটআপ নামে একটা অপশন আছে, থার্ড অপশনটা, এই অপশনে আমি প্রেস করব। এই অপশনে প্রেস করে সাপোজ আমি তাকে দিয়ে দিলাম, সে 35,000 টাকা ক্যাশে নিচ্ছে, 35,000 টাকা ব্যাংকের থ্রুতে সে নিচ্ছে। তো সেক্ষেত্রে তার টোটাল স্যালারিটা আমি এখানে দিয়ে দিয়েছি 70,000 টাকা, 70,000 টাকা। তো সেক্ষেত্রে তার স্যালারিটা সেভাবে ক্যালকুলেট হবে। তো সাপোজ হচ্ছে এটা হচ্ছে জুন মাস, আমি সাপোজ মে মাস শেষ হয়ে গেছে, আজকে মে মাসের 30 তারিখ বা 31 তারিখ। তো আজকে আমি স্যালারি সেট আপ করে রাখবো, আমি 1 তারিখে আমার অফিসের এমপ্লয়ীদেরকে স্যালারি দিয়ে দিব। তো স্যালারি সেট আপের জন্য আমাকে কি করতে হবে, সেই এমপ্লয়ি বা সেই মিস্টার আল আমিনের, হ্যাঁ, মিস্টার আল আমিনের আপনি জব কার্ডটা দেখবেন, অর্থাৎ পুরো মাসের সকল সামারিটা আপনি এখান থেকে দেখবেন। ঠিক আছে, পুরো মাসের সকল সামারিটা যখন আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন, একজন এমপ্লয়িকে আমি ধরলাম, পুরো মাসের সামারিটা আমি সাপোজ মে মাসেরটা দেখছি, অথবা এপ্রিল মান্থেরটা আমি দেখছি। তো এপ্রিল মান্থে সে জেনারেল শিফটে ছিল, এখানে কার্সর রাখলে আমরা দেখতে পাচ্ছি তার ইন টাইম, তার আউট টাইমটা এখানে চলে আসছে। তো এই অনুযায়ী সে ইন টাইম 9টা থেকে আউট টাইম তার 6টা পর্যন্ত, তার শিফট আওয়ার কত ঘন্টা ছিল, ওয়ার্ক আওয়ার কত ঘন্টা ছিল, ওভার টাইম আওয়ার কতটুকু ছিল, লেট আওয়ার কতটুকু, আর্লি আওয়ার কতটুকু, পুরো মাসের এই সামারিটা আপনি একজন ডেডিকেটেড এমপ্লয়ির জন্য আপনি তার সকল পুরো মাসের সামারিটা দেখতে পাচ্ছেন এবং পিডিএফ আকারে এখান থেকে ডাউনলোড করে রেখে দিতে পারছেন। হ্যাঁ, এবং আপনি নিচে দেখতে পাচ্ছেন টোটাল ডেজ ছিল 30 ডেজ, প্রেজেন্ট ছিল 19 ডেজ, অ্যান্ড অ্যাবসেন্ট ছিল হচ্ছে 2 ডেজ, টোটাল উইকেন্ড ছিল 9 ডেজ, এবং হচ্ছে টোটাল উইকেন্ডে অ্যাটেন্ড ছিল সে 3 ডেজ। হ্যাঁ, এই যে 1, 2, 3 তারিখে আপনারা দেখতে পাচ্ছেন যে এই 3 দিন জেনারেল শিফটটা হলিডে আকারে ছিল, কিন্তু সে অফিসেও এসছে, দ্যাটস ওয়াই এখানে টোটাল উইকেন্ড অ্যাটেন্ডেন্সটা 3 দিন দেখাচ্ছে। হ্যাঁ, এবং তার হলিডে ছিল 2, 2, 4, 5, 6, 7, 8, 9টা তার হলিডে ছিল, এই জন্য তার টোটাল উইকেন্ড 9টা দেখাচ্ছে। ঠিক এভাবে পুরো মাসের যত ইনফরমেশন জানা দরকার একজন এমপ্লয়ির জন্য, সেই ইনফরমেশনগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। এবং তার জব কার্ডটা চেক করার পরে আপনি এর নিচে যে একটু অপশন আছে তার 2টা মডিউল পরে, যে মান্থলি সামারি, এখানে তার জব কার্ডটা চেক করার পরে তার মান্থলি সামারিটা আপনি চেক করবেন সেই মাসের জন্য, সেই এমপ্লয়ির জন্য। চেক করার পর আপনি দেখতে পাচ্ছেন এই এমপ্লয়ির মাসটা শুরু হয়েছে 30 দিনে, হলিডে এতদিনে, ওয়ার্কিং ডে এতদিন, প্রেজেন্ট এতদিন, রিমেইনিং এতদিন, সেই মাসটা আর কতদিন বাকি আছে। যেহেতু আমি এপ্রিল মাস নিয়ে কাজ করছি তাই রিমেইনিং 0 ডেজ, যেহেতু অলরেডি পার হয়ে গিয়েছে এপ্রিল মাস, তাই 0 ডেজ দেখাচ্ছে। ওয়ার্ক ডে সে 22 দিন কাজ করেছিল, ওয়ার্ক আওয়ার সে 22 × 8 দিয়ে যত ঘন্টা হচ্ছে সেই সময়টা এখানে হচ্ছে। ওভারটাইম তার কতটুকু ছিল, লেট ডে সে কতদিন অফিসে লেট করে এসেছে, এরকম সকল ইনফরমেশন আমি এখান থেকে তার চেক করে নিলাম। এখন আমি তার স্যালারিতে যাব, বা স্যালারি দেওয়ার জন্য তার স্যালারি কত এসেছে সেটা আমি ক্যালকুলেশন করব, সব কিছু ইনফরমেশন যখন ঠিক থাকবে আপনার অবজারভেশনের পর। তো আপনি এখানে এইচআরএম মডিউলে যাবেন, গিয়ে এখানে পেরোল নামের একটা অপশন পাবেন, যে পেরোল থেকে আপনি আপনার এমপ্লয়ি স্যালারি জেনারেট করবেন। হ্যাঁ, তো জেনারেট স্যালারিটা আমি গিয়ে যদি দেখি যে আমার ওই কোম্পানির স্যালারিটা জেনারেট হয়েছে কিনা,
তো আমি এখানে দেখতে পাচ্ছি না, এখনো স্যালারি জেনারেটটা হয়নি। তো স্যালারি জেনারেট হলে ওই কোম্পানি লিখে সার্চ করলে স্যালারি জেনারেট লিস্টে আমাকে নিয়ে যেত। তো ওখান থেকে আমি শুধু একজন এমপ্লয়ি স্যালারি জেনারেট করে দেখাচ্ছি, যেহেতু আমি আপনাদের বোঝার সুবিধার্থে একজন এমপ্লয়ি নিয়ে কাজ করেছি এবং তার এ টু জেড সকল ফিচার্স, তার থ্রুতে কি কি রেসপন্সিবিলিটি থাকতে পারে একজন এইচআর এর, সেটা বোঝানোর চেষ্টা করেছি। তো সেজন্য আমি এখানে একজন এমপ্লয়ির স্যালারি পর্যন্ত আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে একজন এমপ্লয়ি আলামিন সাহেবের জন্য, মিস্টার আলামিনের জন্য আমি টোটাল ডেস এবং সকল কিছু ইনফরমেশন আবারও এখানে চেক করে নিলাম। সে ব্যাংকের থ্রুতে কত পাবে? 35,000 টাকা। সে ক্যাশের থ্রুতে পাবে 35,000 টাকা। তার ফুল স্যালারি এত টাকা। সে আর্নিং পোর্শনে তার যাচ্ছে বেসিক ওই গ্যাজেট অনুযায়ী, যে তার 70,000 টাকার 50% এখানে যাবে হচ্ছে তার 50%টা হয়তো এনার 60% দেওয়া আছে। তো এই অ্যামাউন্টটা সে হচ্ছে এখানে যাবে এবং 20% এবং 10% করে এখানে অ্যামাউন্টটা চলে আসবে। এবং তার গ্রস স্যালারি থাকতেছে হচ্ছে 70,000 টাকা। ঠিক আছে? এবং তার ডিডাকশন, তার অ্যাবসেন্ট ছিল, অ্যাবসেন্ট থাকার কারণে যে অ্যামাউন্টটা তার ডিডাকশন হয়েছে সেটা হয়েছে, হওয়ার পরে তার টোটাল হচ্ছে অ্যামাউন্টটা যেটা আসছে সেটা হচ্ছে নিট পেয়েবল অ্যামাউন্ট, এটা চলে আসছে। ঠিক আছে? এবং এটা দেখা হওয়ার পরে আমি এই এমপ্লয়িকে সিলেক্ট করব। সিলেক্ট করে এই এমপ্লয়িকে সিলেক্ট করে আমি অ্যাপ্রুভ দিয়ে দিব। ঠিক আছে? এবং অ্যাপ্রুভ দিয়ে দিলে স্যালারি সেট আপ সাকসেসফুল হয়ে যাচ্ছে। এখন আমি তার স্যালারি ইনফরমেশনটা আমি দেখব। হ্যাঁ, সাপোজ আমি স্যালারি জেনারেট লিস্টে যদি আপনাদেরকে নিয়ে যাই, ওই পেরোল মডিউলেরই, যে পেরোলের মধ্যে আমরা জেনারেট স্যালারি থেকে কাজ করেছি, জেনারেট স্যালারি লিস্টে আমি গিয়ে যদি সার্চ করি সেই এমপ্লয়িকে বা সেই মাসের স্যালারি যাদেরকে দেওয়া হয়েছে সেগুলো যদি আমি সার্চ করে দেখি, তাহলে তার মাস্টার স্যালারি দেখতে পাচ্ছি যে মোহাম্মদ আলামিন সাহেবের এই স্যালারিটা তৈরি হয়ে গিয়েছে। স্যালারি যে শিট বা যে রিপোর্টটা, হ্যাঁ, এই রিপোর্টটা আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। তো এরপর ক্যাশ স্যালারি কত টাকা যাচ্ছে, ব্যাংক স্যালারি কত টাকা যাচ্ছে, প্রত্যেকটা আলাদা আলাদা পে স্লিপ বা আলাদা 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 পে স্লিপও আপনারা দেখতে পাচ্ছেন। অথবা স্যালারি যদি জেনারেট করার জন্য ভুল হয়ে থাকে তাহলে আপনি রিজেনারেট স্যালারি করতে পারেন, যে এখনো পর্যন্ত যে সকল এমপ্লয়ি স্যালারি জেনারেট হয়ে গিয়েছে তাদেরটা সহ আমি আরও কিছু এমপ্লয়ির যে স্যালারি জেনারেট করতে পারি, সেজন্য আপনি রিজেনারেট স্যালারি দিয়ে দিতে পারেন এখানে। হ্যাঁ, তো স্যালারি জেনারেট হওয়ার পরে আপনারা তাকে ব্যাংকের থ্রুতে একটা ফরওয়ার্ডিং লেটার পাঠাবেন, যেটা ব্যাংকের কাছে চলে যাবে, সেটা আপনি এখান থেকে করে নেবেন। ঠিক আছে? আপনি একটা ব্যাংক লোড করলেন এবং এপ্রিল মাসের জন্য সিলেক্ট করলেন, এখানে কোনো ব্যাংক অ্যাড করা নাই, ফরওয়ার্ডিং লেটার অ্যাড করা নাই, দ্যাটস ওয়াই এরকমটা আসছে। ঠিক আছে? তো এখান থেকে যদি আপনি এটা সেট আপ করে নেন, তাহলে আপনি এখান থেকে ব্যাংক ফরওয়ার্ডিং লেটারটা দিয়ে দিবেন, ডিয়ার স্যার ম্যাম দিয়ে এভাবে সেভ দিয়ে দিবেন এবং এখানে আপনি পিডিএফ এক্সেল আকারে ইনফরমেশনটা এখানে অ্যাড করে দিতে পারেন, যে 100 জন এমপ্লয়ির কত টাকা কার স্যালারি, এই এক্সেলের শিটটাও আপনি এখানে আপলোড করে দিতে পারেন। হ্যাঁ, এবং এরপর তার স্যালারি আমাদের সফটওয়্যার থ্রুতে ব্যাংক ফরওয়ার্ডিং লেটার থেকে তার স্যালারিটা দেওয়ার পরে তার আপনি পে স্লিপটা দেখতে পারবেন, যে তার পে স্লিপটা কত টাকা এসেছে। হ্যাঁ, এবং সেই পে স্লিপটা তাকে ফরওয়ার্ড করেও দিতে পারেন, যে মিস্টার মিস্টার আলামিন, আপনার স্যালারি হচ্ছে এই টাকা। এই পে স্লিপটা আপনি প্রিন্ট করে বা পিডিএফ আকারে ডাউনলোড করেও রেখে দিতে পারেন। ঠিক আছে? তো এরপর হচ্ছে স্যালারি দেওয়া পর্যন্ত আপনার, মানে অর্থাৎ অ্যাজ এ এইচআর আপনার একজন এমপ্লয়ি অ্যাড করা থেকে স্যালারি জেনারেট পর্যন্ত সফটওয়্যার থ্রুতে কতটা ইজিলি আপনি করতে পারেন, সেই ইনফরমেশন বা সেই প্রসিজিওরটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। হ্যাঁ, এবং এরপরও বেশ কিছু কাজ রয়েছে, যে কাজগুলো আপনাকে অ্যাজ এ এইচআর করতে হয়। হ্যাঁ, যেমন আপনি এইচআর সেটআপ থেকে অফ ডেটা ক্রিয়েট করে নেবেন, যে আমার অফিসে কতদিন অফ ডে আছে, সেটা ডে টু ডে নাকি উইকলি হলিডে, সেটা আপনি ক্রিয়েট করে নেবেন। ডে টু ডে যদি হয়ে থাকে তো হলিডে টাইটেল আপনি দিয়ে দিবেন, যে ঈদ উল ফিতর, স্টার্ট ডেট আপনি সাপোজ দিয়ে দিচ্ছেন 1 তারিখ থেকে, এন্ড ডেট আপনি দিয়ে দিচ্ছেন 10 তারিখ থেকে, অথবা আপনার এটা সিঙ্গেল ডেও হতে পারতো, অথবা আপনার উইকলি হলিডেও হয়ে থাকতে পারতো। তাহলে উইকলি হলিডে যদি আপনি ফ্রাইডে সেভ করে রাখেন, তাহলে আপনার পুরো কোম্পানির যতগুলো ব্রাঞ্চ আছে, যতগুলো গ্রুপ আছে, প্রত্যেকের জন্য ফ্রাইডেটা উইকেন্ড হিসেবে কাউন্ট হবে। এবং আপনি চাইলে কিছু অফিসের বা কিছু সাব ব্রাঞ্চের ফ্রাইডে যদি অফ ডে না রাখতে চান, সেক্ষেত্রে সেটাও করা পসিবল,
সেই গ্রুপের এডিট অপশনে গিয়ে, ঠিক আছে? তো আমি এখানে অফ ডেতে ছিলাম, অফ ডেটা থেকে আপনি এভাবে সামনে বৈশাখীর ছুটি, আপনি এখান থেকে ডে টু ডে দিয়ে 3 দিন হলিডে রেখে দিচ্ছেন, তাহলে প্রত্যেকটা এমপ্লয়ি রিপোর্টে গিয়ে এটা হিট করবে যে এই 3 দিন হলিডে কিসের উপলক্ষে, বৈশাখীর ছুটি উপলক্ষে, ঠিক আছে? এবং এখান থেকে আপনি সেই হলিডে ক্যালেন্ডারটা দেখতে পারবেন যেটা আপনি অফ ডে থেকে ক্রিয়েট করলেন। সাপোজ আমি যদি উম, আহ, মা- যদি এখানে জুন মাস দিয়ে দেখি, তাহলে দেখতে পাচ্ছি ফ্রাইডে এবং স্যাটারডে আমি উইকেন্ড রেখেছি, তাই এগুলো উইকেন্ড দেখাচ্ছে। আর কোনোদিন আমি অফ ডে হিসেবে সিলেক্ট করিনি, দ্যাটস ওয়াই এখানে কোনো অফ ডে আমার এখানে শো করছে না। হ্যাঁ, তো এরপর প্রবেশন পিরিয়ডে আপনি দেখতে পারবেন যে কার কতদিন প্রবেশন পিরিয়ড বাকি আছে, এরকমভাবে আপনি এটা দেখতে পারবেন অ্যাড প্রবেশন পিরিয়ড করে, যে পিরিয়ডের মান্থ কতদিন, একজন কোন কোম্পানির, পিরিয়ডের নেম একটা আপনি দিয়ে দিবেন আপনার বোঝার সুবিধার্থে, ঠিক আছে? এবং এখান থেকে আপনি ডিপার্টমেন্ট ডেজিগনেশন, এটা আপনাকে অলরেডি দেখিয়ে দিয়েছি, গ্যাজেট ক্যালকুলেশন অলরেডি দেখিয়ে দিয়েছি, শিফট অলরেডি দেখিয়ে দিয়েছি। সরি, গ্যাজেট ক্যালকুলেশন থেকে কি করতে পারবেন, ওই যে বলেছিলাম আমি যে 100%-এর এত পার্সেন্ট যাবে গ্রস হিসেবে, 20% যাবে বেসিক হিসেবে, এবং শিফটটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে 9টা থেকে 8টা থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত আপনাদের শিফট আপনি ক্রিয়েট করে নেবেন। এবং শিফট বাউন্ডারিটা কেন দিই আমরা, একজন এমপ্লয়ি সকাল 8টার সময় অফিসে আসলে সে যদি 8:40-এ এসে থাকে, তাহলে সেই টাইমটা, বা 10টার সময় এসে থাকে, তাহলে সেই টাইমটা আমার অফিসের বা আমার সফটওয়্যার কি হিসেবে কাউন্ট করবে, আউট টাইম, বা সেই ফিঙ্গারপ্রিন্ট বা সেই পাঁচটা আমার সফটওয়্যার কিভাবে বুঝতে পারবে যে সে ইন টাইমের, এই ইন টাইম থেকে শুরু করে পরের 2 ঘন্টা, মানে যদি আমি ইন টাইমকে 8টা হিসেবে ধরি, তাহলে 8টা থেকে পরের 3 ঘন্টা ধরে নিচ্ছি, মানে 9, 10, 11, এই 11টা পর্যন্ত যত পাঞ্চ আসবে আমার ফিঙ্গারপ্রিন্ট মেশিনে, সেই পাঞ্চগুলোকে আমি ইন টাইম হিসেবে বিবেচনা করে নিব। হ্যাঁ, এবং 3 ঘন্টা পরের পাঁচকে আমি আউট টাইম হিসেবে বিবেচনা করব, ঠিক আছে? এটা আপনি এখান থেকে সেট আপ করতে পারেন যে আউট টাইম হিসেবে কয়টা পর্যন্ত সে বিবেচনা করে নিবে, ঠিক আছে? এরপর আপনার হচ্ছে অ্যাপ্রুভাল সেটিং। এটা আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি বলতে পারি যে একটা স্কুলে একজন স্টুডেন্ট যখন দরখাস্ত করতে যায়, তো সেক্ষেত্রে প্রথমে সে যায় কার কাছে, ভাইস প্রিন্সিপালের কাছে। সে যদি সেটা অ্যাপ্রুভ করেন, দেন সেটা চলে যাবে একজন প্রিন্সিপালের কাছে, যিনি সেটা ফাইনালি অ্যাপ্রুভ করবেন অ্যাজ এ অ্যাপ্রুভার। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি সেই ভাইস প্রিন্সিপাল এবং সেই প্রিন্সিপালকে আমি আমার সফটওয়্যারকে বুঝিয়ে দিব যে এই ডেজিগনেশন বা এই ডিপার্টমেন্টের এই এমপ্লয়িটা ভাইস প্রিন্সিপাল, এই ডিপার্টমেন্টের এই এমপ্লয়িটা প্রিন্সিপাল, ঠিক আছে? তো এখান থেকে যদি আমি অ্যাড অ্যাপ্রুভাল অথরিটি সেটিংয়ে যাই, সকল কোম্পানির সকল ডিপার্টমেন্টের সকল ডেজিগনেশনের এমপ্লয়িরা রিকমেন্ডার বা ভাইস প্রিন্সিপাল হিসেবে যাবে এই কোম্পানিরই ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ম্যানেজিং ডিরেক্টরের কাছে। রিকমেন্ডার বা ভাইস প্রিন্সিপাল হিসেবে তার কাছে চলে যাবে এই দরখাস্তটা, এবং অ্যাপ্রুভার ইনফরমেশনে আমি লিখে দিচ্ছি এই কোম্পানির ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের সিইও যিনি আছেন তার কাছে। তাহলে এই কোম্পানির সকল ডিপার্টমেন্টের সকল ডেজিগনেশনের সকলের যে দরখাস্তটা ছিল, সেই দরখাস্তটি এই কোম্পানির ম্যানেজমেন্ট এবং ম্যানেজিং ডিরেক্টরের কাছে চলে যাবে দরখাস্তটি। এবং এটা যদি আমি সেভ করে দেই, তাহলে কোনো এমপ্লয়ি যদি লিভের জন্য অ্যাপ্লাই করে থাকে, তাহলে সেটা লিভ অ্যাপ্রুভ হিসেবে এখানে নোটিফিকেশনে চলে যাবে সেই এমপ্লয়ির কাছে, ঠিক আছে, সেই ভাইস প্রিন্সিপাল বা সেই রিকমেন্ডারের কাছে। এবং সে যদি এটা অ্যাপ্রুভ করে, দেন লাস্ট অ্যাডমিনের কাছে সেটা অ্যাপ্রুভ হিসেবে চলে যাবে। সে অ্যাপ্রুভ করলে আমাদের এখানে সেই এমপ্লয়ি লিভ বা শর্ট লিভ বা লেটের জন্য যদি সে রিকোয়েস্ট করে থাকে, বা অর্থাৎ ইচ অ্যান্ড এভরি রিকোয়েস্ট যেটা দরখাস্ত আকারে পাঠাতে হয় ইন রিয়াল লাইফ, সেটা আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? অ্যাপ্রুভ করতে পারেন এই অপশন থেকে। অর্থাৎ আপনি এখান থেকে আপনার এইচআর সেট আপ থেকে আপনি কি করলেন, অ্যাপ্রুভাল সেটিংটা এভাবে করে নিতে পারছেন, ঠিক আছে? তো এই এই এইচআর সেট আপের সকল মডিউল নিয়ে আমি আলোচনা করেছি। এরপর হচ্ছে বোনাস টাইপ, ফাইল টাইপ, এগুলো দরকার হয় না। এবং আপনি এখান থেকে আপনার কোম্পানির ব্যাংকটা সেট করে নিতে পারেন, ঠিক আছে? অ্যাড ব্যাংক দিয়ে সেই ব্যাংকের নেম, শর্ট নেম অ্যাড করে দিতে পারবেন, এবং ইন ডিটেলস আপনি গ্রুপ বা কোম্পানির এখান থেকে আপনি অ্যাড করে নিতে পারবেন, ঠিক আছে?